what is this curve or what is this chart? First question will be, what is this curve? Answer is, this is a curve of plasma concentration versus time. Plasma concentration versus time of a drug given by oral route. Plasma concentration versus time curve of a drug given by oral route. কেন oral route? IV কেন নয়? IV হলে কার্ভটা এরকম আসতো, প্রথমেই হাইয়েস্ট কনসেন্ট্রেশন রিচ করতো। তাহলে দিস ইজ এ কার্ভ ফর ওরাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, আর কি এই কার্ভ থেকে দেখতে পাচ্ছ? এই কার্ভে আমরা দেখতে পাচ্ছি যে দেখো, এইখানে আমরা একটা ড্রাগ দিয়েছি, ড্রাগটা প্রথমে কনসেন্ট্রেশন উঠছে, উঠতে 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 যখন অর্ধেক কনসেন্ট্রেশনে পৌঁছলো, অর্থাৎ টপ থেকে হাফ, তখন আমরা আবার সেকেন্ড টাইম ড্রাগটা চার্জ করেছি। আবার দেখো এখান থেকে উঠতে উঠতে যখন এখানে ঠিক হাফে এসে পৌঁছলো, আমরা আবার 3 নম্বর ডোজটা দিলাম। এইভাবে যখন ডোজটা দিচ্ছি, দিতে দিতে দেখো একটা সময় পর যে প্লাজমা কনসেন্ট্রেশন, এভারেজ প্লাজমা কনসেন্ট্রেশন, সেটা কিন্তু আর বাড়ছে না, একটা সময় গিয়ে প্ল্যাটুতে পৌঁছে যাচ্ছে, রাইট? সো দিস ইজ এ কার্ভ অফ steady state concentration or plateau phase of an oral drug. কি হবে? plateau phase, এই কথাটা বলতে হবে, plateau phase or steady state concentration for a oral drug. Next question কি হবে? যে how many half lives it takes to reach the plateau? কটা? 4 to 5 half life। দেখো 1 2 3 4, 4 এর পর মোটামুটি 5 এ এসে পৌঁছে যাচ্ছে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, 4 to 5 half lives for a drug is needed to reach steady state or plateau. So 5 to 6 half lives, steady state concentration. So what will be the route of administration of the drug? Oral route. এখানে কোশ্চেন হবে, what is half life? বলো, what is half life? ফার্মাকোলজি প্রায় কমপ্লিট হতে চললো। ও বললো কনসেন্ট্রেশন যেটা হাফ হয়ে যায়, কোনটার হাফ হয়ে যায়? ড্রাগ ইয়েস, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, হাফ অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন যে টাইমে হয়, টাইম রিকোয়ার্ড টু রিচ দ্য হাফ অফ দ্য ইনিশিয়াল প্লাজমা কনসেন্ট্রেশন ইজ কল্ড প্লাজমা হাফ লাইফ। সো হোয়াট ইজ এলিমিনেশন হাফ লাইফ? এই দুটো কি আলাদা? প্লাজমা হাফ লাইফ আর এলিমিনেশন হাফ লাইফ কি আলাদা? জটিল প্রশ্ন। হ্যাঁ, একই? একই। কজন বলছো একই, কজন বলছো আলাদা? দেখো হাত তোলো দেখি। একই দলে কারা? এরা বলছে হাফ লাইফ, এলিমিনেশন হাফ লাইফ আর প্লাজমা হাফ লাইফ সেম হবে। ভেরি গুড। আর কারা বাকিরা বলছো না হবে না, তাই তো? দেখো যারা না বললো তারা ঠিক। কেন? তুমি একটা ড্রাগ দিচ্ছ, সিম্পল অ্যারিথমেটিক চিন্তা করো, তুমি একটা ড্রাগ দিচ্ছ, ড্রাগটা প্লাজমা কনসেন্ট্রেশনে উঠছে, উঠতে উঠতে সেটা প্লাজমা কনসেন্ট্রেশন যখন হাফ হবে তখন সেটা হাফ লাইফ। এলিমিনেশন হাফ লাইফ কি? ড্রাগটা কতক্ষণে কিডনি দিয়ে বেরোচ্ছে। তাহলে প্লাজমাতে যে আওয়ারে উঠছে, নট নেসেসারিলি এলিমিনেশন সেই আওয়ারে কিডনি সেটাকে বার করবে। কিডনির এলিমিনেশন মে বি ডিফারেন্ট। So always remember, plasma half life and elimination half life are two different entities. A drug may have 2 hours plasma half life, but 5 hours, 10 hours elimination half life.
এছাড়াও আর একটা তৃতীয় হাফ লাইফ থাকে, দ্যাট ইজ কল্ড বায়োলজিক্যাল হাফ লাইফ। সেটা আবার কি বস্তু? বায়োলজিক্যাল হাফ লাইফ হচ্ছে যেটা ড্রাগ এলো, তার বডিতে কনসেন্ট্রেশন থাকবে ধরো 4 ঘন্টা। তুমি ড্রাগটাকে দিলে 2 ঘন্টা পর তার কনসেন্ট্রেশন অর্ধেক হয়ে যাবে, 4 ঘন্টা পর সে এলিমিনেটেড হয়ে বেরিয়ে চলে গেল, মানে প্লাজমা কনসেন্ট্রেশন 0 হয়ে গেল। এলিমিনেশন হাফ লাইফ যদি আরো আধা ঘন্টা 1 ঘন্টা বেশি থাকে, তাহলে চলো 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা টোটাল হাফ লাইফ ধরে নিই। যদি ড্রাগটা অ্যাসপিরিন হয় তাহলে তার তো এফেক্ট থেকে যাবে 7 দিন, কারণ প্লেটলেটকে সে ব্লক করে দেবে। তাহলে ড্রাগটা বডিতে রইলো না, কিন্তু তার এফেক্ট থেকে গেল। সো সেই এফেক্টটা যতক্ষণে অর্ধেক হবে, that will be called biological effect half life. So 3 are different. One is plasma half life, one is elimination half life, one is biological effect half life. এইটাই next question, what are the types of half life? Okay, good. এবার দেখো এটা কি হবে, which route of drug administration, oral না IV না IM? ওরাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। কেন? কারণ প্রথমে দেখো কনসেন্ট্রেশন উঠছে, তারপর আস্তে 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 কমছে, তাই তো? আচ্ছা এইটা কি? এইটা হচ্ছে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন ফর ডিজায়ার্ড রেসপন্স, মানে থেরাপিউটিক থ্রেশহোল্ড, এর উপরে গেলে তবে আমার থেরাপিউটিক এফেক্ট আছে। আর এইটা কি? এটা হচ্ছে অ্যাডভার্স রেসপন্স। তাহলে এর উপরে যদি কনসেন্ট্রেশন চলে যায় তাহলে টক্সিসিটি হবে। তাহলে এই জায়গাটা কি হবে? না, থেরাপিউটিক উইন্ডো। এইটা হবে থেরাপিউটিক উইন্ডো। এই এটাকে আমরা বলবো, এই যে এটাকে বলবো ফেজ অফ অ্যাবজর্পশন, আর বিটা কি হবে? ফেজ অফ এলিমিনেশন। কারণ দেখো অ্যাবজর্পশন যখন হচ্ছে, কনসেন্ট্রেশন আস্তে আস্তে প্লাজমায় বাড়ছে, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন রিচ করবে, এটাকে কি বলে? সি ম্যাক্স। বাহ, সবই তো জানিস, কে বলছে রে? বাহ, খুব ভালো। সি ম্যাক্স। তাহলে টি ম্যাক্স কি হবে? এই হলো টি ম্যাক্স। তাহলে সি ম্যাক্স, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অ্যাচিভড ইন প্লাজমা ডিটারমাইন্স এফেক্টিভনেস অফ টক্সিসিটি, তাই না? সিগনিফিকেন্স অফ সি ম্যাক্স জিজ্ঞেস করবে, ডিটারমাইন্স এফেক্টিভনেস অফ টক্সিসিটি। আর টি ম্যাক্স কি? টাইম রিকোয়ার্ড টু রিচ সি ম্যাক্স ডিটারমাইন্স অনসেট অফ পিক অ্যাকশন। So this is therapeutic window. A drug with a huge therapeutic or large therapeutic window, is it safe? Yes, it is. It safe. For example, paracetamol, a drug with a very narrow therapeutic window. Huh? Phenytoin or digoxin, very important. তাই না? warfarin, amitriptyline, okay, all these things, এগুলো কিন্তু narrow theophylline, these are very, you have to choose the dose very cautiously. তাহলে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং কার ক্ষেত্রে লাগবে? যার উইন্ডো বড় না ছোট? যার ন্যারো থেরাপিউটিক উইন্ডো, তার মানে থেরাপিউটিক ইন্ডেক্স যার বেশি, তাই না? এখানে কোশ্চেন হবে ডিফাইন থেরাপিউটিক উইন্ডো এন্ড থেরাপিউটিক ইন্ডেক্স। এটা আইভি রুট না ওরাল রুট? আইভি রুট, ভেরি গুড। এখন কথা হচ্ছে এখানে কোশ্চেন আসবে এটা দিয়ে, এটা ছেড়ে দিয়ে এটা পরে আসছি। এটা কি হবে? প্লাজমা কনসেন্ট্রেশন ভার্সেস টাইম কার্ভ অফ এ ড্রাগ গিভেন বাই আইভি রুট, তাই তো? এখন কথা হচ্ছে এই কেসের হাফ লাইফ কত হবে? এখানে কোশ্চেন আসবে ক্যালকুলেট দ্য হাফ লাইফ, এইটাই থাকবে, ক্যালকুলেট দ্য হাফ লাইফ। বল হাফ লাইফ কত হবে? দেখ, চিন্তা কর। ও বললো 2, 2 হবে কি? রং অ্যান্সার। ইয়েস, 4 হবে। কেন 4 হবে? দেখ দেখ দেখ, হাফ লাইফ মানে কি? কি বললাম? হাফ অফ দা ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত? 16। তাহলে হাফ কত হবে? 8। তাহলে 8, দেখ এই 8 হলো, 8 কতক্ষণে হলো? 4 ঘন্টায়, তাই না? আবার দেখ পরেরটা মিলিয়ে দেখ, তাহলে 8টা 4 হবে, হাফ হলো। নেক্সট হাফ লাইফ দেখ কতক্ষণে হলো? 4 থেকে 8 ঘন্টা, মানে সেই 4 ঘন্টা।
তাহলে হাফ লাইফ কত হবে 4 আওয়ার্স। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 হবে এই জায়গাটা কি এক এই জায়গাটা কি আর দুই এই জায়গাটা এরকম ডট 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 মারা কেন কি বলে সেটাকে কেন ডট 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 দেখ এই জায়গাটা বুঝতে হবে এই জায়গাটা হচ্ছে অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কেন কারণ দেখ এটা কি আমরা তো এখানে এটা কি করে পেলাম আমরা কি করলাম প্রথমে একটা ইনজেকশন দিলাম একটা অ্যানিমালকে দিয়ে তার প্লাজমা কনসেন্ট্রেশন দেখলাম 4 ঘন্টার মাথায় কত এলো ডটটা লিখ প্রথমে 0 আওয়ারে একটা হবে কিন্তু 0 আওয়ারে তো পাবো না তুই ইনজেকশন দিয়ে কি আমার সঙ্গে ব্লাডই নিতে পারবি না তাহলে 0 আওয়ারটা আমরা পাবো না ধর আমি প্রথম 4 ঘন্টা পর রিডিং নিলাম দেখ 4 ঘন্টা পর আমি ফার্স্ট রিডিং নিচ্ছি এখানে দেখ 2 ঘন্টা পর প্রথম রিডিং দিলাম এখানে এলো 4 ঘন্টা পর রিডিং নিলাম এটা এলো 6 এর পর এটা এলো 8 এর পর এটা এলো 10 এর পর এটা এলো তাহলে আমার একটা লিনিয়ার রিলেশনশিপ তৈরি হলো যেটা আমি পেলাম অ্যাকচুয়ালি ডেটা এবার ইনিশিয়াল কনসেন্ট্রেশন কি করে বার করব আমাকে ডেটাটাকে আরবিটারি ধরে নিতে হবে কোথায় গিয়ে কাট করে তাহলে আমি কি করলাম এখান থেকে ডট 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 করে এই লিনিয়ারিটিটাকে রেখে ট্রেস ব্যাক করলাম এটাকে বলে এক্সট্রাপোলেশন কি বলে এক্সট্রাপোলেশন যখন করলাম তখন দেখলাম ঠিক এই যে 4 ঘন্টা মাথায় গিয়ে 8 থেকে 16 তে গিয়ে কাট হয়ে গেল তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ছিল 16 মাইক্রোগ্রাম পার এমএল এটা আমরা পাইনি আমরা গ্রাফ থেকে থিওরিটিক্যালি ক্যালকুলেট করে নিয়েছি প্রশ্ন হলো সত্যি কি 16 না কি করে 16 হবে এইখানেই দেখ ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের প্রশ্ন আসছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মানে কি মানে আমরা ধরে নিচ্ছি যে গোটা শরীরটাই একটা হোমোজিনিয়াস কম্পার্টমেন্ট কিন্তু তাই কি শরীরটা তো মাল্টি কম্পার্টমেন্ট ব্রেন আছে ব্লাড ব্রেন ব্যারিয়ারের ওপারে দ্যাট ইজ এ কম্পার্টমেন্ট ফ্লুইড একটা ভলিউম ব্লাড ভলিউম দ্যাট ইজ এ কম্পার্টমেন্ট আদার টিস্যুস সেটা একটা টিস্যু কম্পার্টমেন্ট যদি কোনো কোমরবিডিটি অ্যাসাইটিস ফ্যাসাইটিস থাকে তাহলে এক্সট্রা ভলিউম সেলুলার ফ্লুইড সেটাও একটা কম্পার্টমেন্ট তাই না কিন্তু আমরা থিওরিটিক্যালি সেটাকে কিন্তু ধরতে পারি না কি করে ক্যালকুলেট করব আমরা আরবিটারি ধরে নিচ্ছি এটা 16 তে কাট করবে অ্যাকচুয়ালি যদি এটাকে ডেটাটা পাওয়া যায় যখন ক্যালকুলেশন করে কিছু ক্ষেত্রে পাওয়া গেছে তখন দেখা যাচ্ছে ডেটাটা কিন্তু অ্যাকচুয়ালি আরো হাই অর্থাৎ এই যে জায়গাটা এইভাবে কার্ভটা লিনিয়ারিটি থাকছে না এই জায়গাটায় টিস্যু ডিস্ট্রিবিউশন হচ্ছে অর্থাৎ ড্রাগটা কিছুটা টিস্যুতে যাচ্ছে কিছুটা ব্লাডে আসছে কিছুটা টিস্যুতে যাচ্ছে ব্লাডে এরকম করতে 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 পুরো টিস্যু থেকে যখন বেরিয়ে ব্লাডে এসছে লিনিয়ারিটি কার্ভ ধরে নিয়েছে এই জন্য আমরা ভলিউম অফ ডিস্ট্রিবিউশনকে বলি অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কারণ সেটা অ্যাপারেন্ট অ্যাকচুয়াল ভলিউম অফ ডিস্ট্রিবিউশন নয় আমরা ধরে নিচ্ছি থিওরিটিক্যালি ওই জন্য অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ডেফিনিশনে প্রথমেই আমরা বলি অ্যাজিউমিং দ্যাট দ্য বডি ইজ অ্যাক্টিং অ্যাজ এ সিঙ্গেল হোমোজেনিয়াস কম্পার্টমেন্ট কেন কারণ এইটা সো দিস পার্ট ইজ due to volume of distribution of the drug in the body then it is becoming linear once it enters completely into plasma clear plasma concentration versus time curve of a drug in one compartment and multi compartment model A and B response after IV for drugs that remains confined to plasma eta A and response after IV for drugs that enter the tissue spaces B rapid fast phase ki phase of distribution that is alpha half life এটাকে alpha half life ও বলে যদি এটা half life নয় so this is called rapid fast phase of distribution আগে এটাকে alpha half life বলা হতো এজন্য আমরা লিখেছি and second slow phase ki elimination phase predominates so this is when it is in the mainly in the plasma and available for excretion by kidney so this is called beta half life okay so fast rapid phase then slow phase and this is what is apparent so apparent it is 16 but actually it is 32 example thiopentone sodium and diazepam okay high volume of distribution thiopentone sodium and diazepam answer জিজ্ঞেস করবে কিন্তু উদাহরণ এক্সাম্পল দাও
Why diazepam has a high distribution? Highly lipid soluble. Highly lipid soluble হলে না সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে, ডিস্ট্রিবিউশন হবে, তাই না? Because it is highly lipid soluble. Simple. Any drug that has high distribution has to be highly lipid soluble. Clear? So this is called plasma concentration at 0 hour or C0P. And the key question of what is the volume of distribution, what is cumulative effect of drug? What is name and drug which has cumulative effect? Cumulative effect key. Dioxin. লিখে রাখ। Cumulative effect of a drug কার আছে? Dioxin. What is cumulative effect? Cumulative effect হচ্ছে তুই একটা ড্রাগ দিচ্ছিস কিন্তু ড্রাগটা পুরো এলিমিনেটেড হচ্ছে অনেক স্লো। ফর এক্সাম্পল তুই একটা ড্রাগ দিলি, সাপোজ ডিজক্সিন দিলি 0.25 ডিজক্সিনের ডোজ। ওকে, ডিজক্সিনের ডোজ হচ্ছে 0.25। তাহলে ডিগক্সিন 24 আওয়ার হচ্ছে ওর কাছাকাছি হাফ লাইফ, 24 আওয়ার্স। ঠিক আছে, তাহলে 24 আজকে সকাল 10টায় খেয়েছে ডিজক্সিন, ওকে, তা কালকে সকাল 10টায় খাবে পেশেন্ট, তাই তো? তাহলে কালকে সকাল 10টায় ডিঅক্সিনের কনসেন্ট্রেশন কত হবে ব্লাডে? আজকে খেয়েছে 0.25, 24 ঘন্টায় হাফ লাইফ। তাহলে কালকে সকাল 10টায় ডিঅক্সিনের কনসেন্ট্রেশন কত হবে? 0.12, তাই তো? কালকে সকাল আবার ডিঅক্সিন খেলো, তাহলে কনসেন্ট্রেশন কত চলে গেল? 0.25 প্লাস যেটা পড়েছিল 0.12 বেড়ে গেল 0.37। তার হাফ লাইফ আবার 24 ঘন্টায় কত হলো সেটা? 0.18। আবার 0.25 ডোজ নিল, কোথায় চলে গেল? 0.45। তাহলে হাফ লাইফ কোথায় উঠছে দেখ, 0.22 ফোর্থ ডেতে। মানে একটা গোটা ড্রাগের ইকুয়াল ড্রাগ অলরেডি বডির ভেতর রয়ে গেছে। কেন? ও টিস্যুতে আটকে থাকছে। তাহলে কি হবে? পেশেন্ট যদি খেতেই থাকে রোজ, একটা সময় পর নর্মাল ডোজও টক্সিসিটি হয়ে যাবে। এই যে কিউমুলেটিভ, অর্থাৎ কিছুটা কিছুটা অ্যাকুমুলেটেড থেকে যাচ্ছে, এই যে ড্রাগগুলো তাকে বলা হয় কিউমুলেটিভ এফেক্ট অফ ড্রাগ, যেমন ডিঅক্সিন। তাহলে সলিউশন কি? ওই জন্য আমরা যত পেশেন্টকে দেখবি ডিঅক্সিন যদি আমরা প্রেসক্রাইব করি, এখন যদি ডিঅক্সিন লেখা হয় না হার্ট ফেলিওরে বা অনেক পরে আসে, কিন্তু আগে তো একসময় ড্রাগ অফ চয়েস ছিল ডিঅক্সিন। ডিঅক্সিনের ডোজ কি? সোম থেকে শুক্র সকালে জল খাওয়ার পর খাবেন, শনি রোববার খাবেন না। তাহলে শনি রোববার যদি না খায় তাহলে হাফ লাইফটা আবার নেমে চলে এলো, নেমে ওই ইনিশিয়ালের 0.1 to 0.1 এর জায়গায় নেমে চলে আসবে। তাহলে পেশেন্টের টক্সিসিটিটা হবে না। তাহলে ডিঅক্সিনের ডোজ কি? ওয়ান্স ডেইলি 5 টাইমস আ উইক। মনে থাকবে, যত হার্ট ফেলিওর পেশেন্টকে ডিঅক্সিন দিবি, ডোজ ইজ 0.25 5 টাইমস আ উইক। ওকে, জেনারেলি হয় না। ডিগক্সিনের দেখ শুধু কিউমুলেটিভ, কখন কিউমুলেটিভটা সিগনিফিকেন্স হবে? যদি ড্রাগটার টক্সিসিটিও হাই থাকে। যদি একটা ড্রাগের টক্সিসিটি কম থাকে, থেরাপিউটিক উইন্ডো অনেক বড় থাকে, তাহলে কিউমুলেটিভ এফেক্ট হলেই বা কি, না হলেই বা কি, তাই না? ডিঅক্সিনের ক্ষেত্রে কিউমুলেটিভ এফেক্টটা কেন এত সিগনিফিকেন্স? কারণ ডিঅক্সিন কিউমুলেটিভ এফেক্টও আছে, প্যারালালি ও কিন্তু ভেরি ন্যারো থেরাপিউটিক উইন্ডো, ঝট করে টক্সিসিটি হয়ে যেতে পারে। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ ডিঅক্সিন। এবং এই প্রবলেমগুলো বলেই কিন্তু ডিঅক্সিন আজকে আর ফার্স্ট লাইন ড্রাগ নেই হার্ট ফেলিওরে। হার্ট ফেলিওরের ফার্স্ট লাইন ড্রাগ কি আজকে? এসি ইনহিবিটর। সব গুলিয়ে ঘেটাই হ নাকি? হ্যাঁ, এআরবি আর বিটা ব্লকার আর সিসিবি, ঠিক আছে। আর আসলটা বলিস নাই এখনো, কোশ্চেন আসছে, বারবার বলেছি ক্লাসে। আরনি, আরনি ফুল ফর্ম অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর নেপ্রিলাইজিং ইনহিবিটর।
আবার ক্লাসটা ভালো করে ফেসবুকে তোদের আছে, তোদের তো সুবিধা, ফেসবুকে গিয়ে আবার ক্লাসটা শোন, হার্ট ফেলিওর, আর নইলে পড়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, ডায়োরেটিক দিতেই হবে, নইলে কিন্তু হলো না। হার্ট ফেলিওর ট্রিটমেন্ট ডায়োরেটিক না লিখলে নম্বর নাই, তুই যাই লেখো না কেন। হ্যাঁ, স্পাইরোনোল্যাকটোন আর ডাইটরে কি থাকে সেটা বল। টরসেমাইড বা ফুরোসেমাইড। সো টরসেমাইড আর ফুরোসেমাইড উইল বি ফার্স্ট, স্পাইরোনোল্যাকটোন অ্যাডেড, মেটোলাজোন অ্যাডেড। হ্যাঁ, টরসেমাইড ফুরোসেমাইড বলবি প্রথম, তাতে কাজ না হলে, রেজিস্ট্যান্ট হলে, অ্যাসাইটিস সঙ্গে থাকলে স্পাইরোনোল্যাকটোন। ওকে, এবার বল এই দুটো কি? ভেরি ইম্পর্টেন্ট, এই কার্ভ থাকার হাই চান্স, হাইয়েস্ট পসিবল চান্স, কম্পিটিটিভ এন্ড নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। কম্পিটিটিভ এন্ড নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। নেক্সট কোশ্চেন সঙ্গে সঙ্গে কি হবে? হোয়াই ইট ইজ কম্পিটিটিভ এন্ড হোয়াই ইট ইজ নন কম্পিটিটিভ। বলে দিচ্ছি দাঁড়া, এই দুটো টার্ম আছে, ওই দুটো ওইটার জন্যই বলছি, এটা পরীক্ষায় না লিখতে পারলে নম্বর পাবে না। এর অ্যান্সার হচ্ছে কি হবে? হোয়াই ইট ইজ কম্পিটিটিভ। দুটো কথা বলতে হবে, দুটো শব্দ মুখস্থ করে নেবে, রাইট সাইডেড শিফট অ্যান্ড প্যারালাল শিফট। এটা না বললে মহাভারত লিখলেও শূন্য, কোনো লাভ নাই। দুটো টার্ম কি লিখতে হবে? রাইট সাইডেড শিফট আর প্যারালাল শিফট। দেখ রাইট সাইডেড ঘুরছে না কার্ভটা, কিছু যদি নাও বুঝি সেটুকু মুখস্থ করে রাখ। রাইট সাইডেড শিফট এন্ড প্যারালাল শিফট, এটা কি? কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। নেক্সট হচ্ছে গিভ অ্যান এক্সাম্পল। অ্যাসিটাইলকোলিন এন্ড অ্যাট্রোপিন at muscarinic receptor, acetylcholine atropine at muscarinic receptor, histamine antihistaminic at histaminic receptor. ওকে, এটা কি? নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। কেন? ডাউনওয়ার্ড শিফট, তাই তো, রাইট সাইডের প্যারালাল শিফট নেই। আচ্ছা, তাহলে দেখো রাইট সাইডেড প্যারালাল শিফট, ডোজ অফ দ্য অ্যাগনিস্ট টু বি ইনক্রিজড টু গেট দ্য সেম রেসপন্স। মানে দেখো আমরা এখানে কি দিচ্ছি? একটা অ্যাগনিস্ট দিয়েছি, অ্যাসিটাইলকোলিন দিয়েছি, ভালো করে বোঝো। এখানে আমরা কি দিয়েছি? অ্যাসিটাইলকোলিন দিয়েছি। কম্পিটিটিভ অ্যান্টাগনিজমের শর্ত কি? শর্ত হচ্ছে, সাপোজ তোমরা দুজন হচ্ছে, ওরা দুজন হচ্ছে একে অপরের ফর এক্সাম্পল কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট, তো এ তুই বি। তাহলে কম্পিটিটিভ অ্যান্টাগনিজম মানে কি? ওদের দুজনের মধ্যে কনসেন্ট্রেশন কম্পিটিশন হচ্ছে, তাই তো কম্পিটিটিভ। ইউ বোথ আর কম্পিটিং। তাহলে কম্পিটিশনের শর্ত কি? যার নম্বর বেশি সে আপার হ্যান্ড। তাহলে এ যদি বি এর থেকে কনসেন্ট্রেশন বেশি হয়, তাহলে কম্পিটিটিভ অ্যান্টাগনিজমে কি হবে? এ উইল, এর অ্যাকশনটা সেম থেকে যাবে, তাই না? তাহলে দেখ আমি এখানে এ দিলাম, ওকে। এবার আমি যদি এর সঙ্গে বি দিই, তাহলে এ কে অনেক বেশি কনসেন্ট্রেশন লাগবে বি কে ওভারকাম করতে। তাহলে দেখ এখানে এ যে ডোজে যা রেসপন্স এসছে, সেম রেসপন্স আসতে কিন্তু এ কে অনেক বেশি ডোজ দিতে হচ্ছে, হচ্ছে তো। অর্থাৎ এর পোটেন্সি কিন্তু সেম থাকছে, কিন্তু সেম পোটেন্সি রাখতে গিয়ে ওর অনেক বেশি কনসেন্ট্রেশন খরচা করতে হচ্ছে, তাহলে এফিকেসি ড্রপ করছে, রাইট? তাহলে ইন এ কম্পিটিটিভ কার্ভ potency will remain same but efficacy will decrease. On the other hand, clear to? On the other hand, in case of non-competitive, that efficacy is decreasing, তাই না? এফিকেসি পড়ে যাচ্ছে কিন্তু ড্রাগের পোটেন্সি কিন্তু একই থাকবে, no effect on potency, so efficacy will decrease in case of non-competitive antagonism. Oh sorry, potency will decrease
বাট এফিকেসি উইল রিমেন সেম। তাহলে দেখো এক্সাম্পল কি হবে, non-parallel shift to diminished response, this is a non-competitive antagonism, acetylcholine and alpha bungarotoxin, adrenaline and phenoxybenzamin, এটা হচ্ছে non-competitive antagonism. So in case of competitive, efficacy of the agonist is retained, but in this case potency is decreased, but in this case potency remains the same, but efficacy of the agonist is decreased. Clear না? এটা ছবি তুলে রাখ, এই রাইট সাইডেড প্যারালাল শিফট এই কথাটুকুই শুধু খোঁজা হবে, আর কিছু এখানে জানার লেখার নেই, আর বলতে হবে ভাইবাতে, ঠিক আছে তো? এইটুকু বললেই ফুল মার্কস। এটা কি একদম দ্বিতীয় তৃতীয় কোনো কথা খরচা করবি না। কি কোশ্চেন, যে হোয়াট ইজ দিস কার্ভ? দিস ইজ এ কার্ভ অফ কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। গিভ অ্যান এক্সাম্পল, অ্যাসিটাইলকোলিন অ্যাট্রোপিন at muscarinic receptor. Why it is competitive antagonism? Sir, because there is right sided parallel shift. শেষ। ওকে, ছেড়ে দে, এটা পোস্ট গ্রাজুয়েট লেভেলে, এটার মধ্যে ঢুকিস না, এটা দরকার নেই। এইবার দেখ, এই যে বললাম পুরো চ্যাপ্টার হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের উপর। এই জেনারেল ফার্মাকোলজি হয়ে গেল। জেনারেল ফার্মাকোলজিতে তাহলে কি কি দেখবি প্র্যাকটিক্যালের সময়? একটা হচ্ছে স্টেডি স্টেট কনসেন্ট্রেশন, তার কার্ভ। নাম্বার 2 হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে তো? ফেজ অফ অ্যাবজর্পশন, ফেজ অফ এলিমিনেশন, হাফ লাইফ ক্যালকুলেশন, তার কার্ভ। ওকে, আর হচ্ছে কম্পিটিটিভ নন কম্পিটিটিভ, ঠিক আছে? এইবার এই হয়ে গেল জেনারেল, এবার হচ্ছে অটোনমিক। আচ্ছা, অটোনমিকে দেখো এটা কি দিচ্ছে, আমরা একটা কুকুরের উপর পরীক্ষা করছি, ঠিক আছে? আমাদের সময় এক্সপেরিমেন্ট গুলো হতো, মানে কুকুরের উপর হতো না, কিন্তু আমাদের ইয়েতে দেখানো হতো, ক্যাল বলি আমরা, কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাব, আমাদের এখানেও আছে, কিন্তু দ্যাট ইজ ইয়েট টু বি ফাংশনাল। ওকে, তো যাই হোক, এখানে আমরা চার্ট করে দেখিয়ে দিয়েছি আমি কি কি ক্যালের কার্ভ আসবে। ক্যালে তোদের দেখাতে হবে না, তোদের এরকম ভাবেই কার্ভ দেওয়া হবে, শুধু আইডেন্টিফাই করতে হবে কোনটা, মানে এখানে ড্রাগ গুলো তোদের দেওয়া থাকবে না, তোদের আইডেন্টিফাই করতে হবে কোনটা কি ড্রাগ আছে এবং কেন। ওকে, তাহলে প্রথম দেখো একটা ড্রাগ আমরা এখানে দিচ্ছি অ্যাসিটাইলকোলিন, এইটা হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেসার, ব্লাড প্রেসার। ওকে, অ্যাসিটাইলকোলিনটা দেওয়ার পর কি হলো, আর্টেরিয়াল প্রেসারটা ড্রপ করলো, মানে বিপি ফল হলো। আর এই লালটা কি, হার্ট রেট ফল হলো, কি দেওয়ার পর? অ্যাসিটাইলকোলিন। প্রশ্ন হলো কেন, বল। অ্যাসিটাইলকোলিন কোন রিসেপ্টরে কাজ করবে? M2, হার্টে। কি করবে হার্টে M2? হার্ট রেট কমাবে। তাহলে দেখ হার্ট রেট কমছে। আর কি, ব্লাড ভেসেলে কোন মাসকানিক রিসেপ্টর আছে? M3। কি করবে? ভ্যাসোডাইলেটেশন। তাহলে কি হবে? ব্লাড প্রেসার ফল হবে, তাই না? তাহলে দেখ, ফল ইন বিপি এন্ড ফল ইন হার্ট রেট। এক্সপ্লেইনড, লেখা যাবে পরীক্ষায়। আচ্ছা, এইবার দেখো কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। আমরা কি জানলাম? অ্যাট্রোপিন, অ্যাসিটাইলকোলিন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। এবার দেখো আমি অ্যাট্রোপিন দিচ্ছি 2000 মাইক্রোগ্রাম। যেই দিলাম কি হলো, হার্ট রেটটা কম ছিল, অ্যাট্রোপিন কি করবে? মাসকানিক রিসেপ্টরকে ব্লক করে দেবে, তাহলে হার্ট রেটটা নরমালাইজ হয়ে যাবে। যদি নরমাল থাকতো তাহলে বাড়তো, দেখো নরমালে আসবে, তারপর বেড়ে যাবে। কেন বাড়লো? মাসকানিক রিসেপ্টর তো ব্লক করলো, তাহলে বাড়লো কেন? না, হ্যাঁ হার্ট রেট, লালটা তো হার্ট রেটটা বাড়লো কেন? হার্টে কি রিসেপ্টর থাকে? মাসকার্নিক M2, সিম্প্যাথেটিক বিটা 1। M2 কে ব্লক করলো, বিটা 1 তো ওপেন। নরমালি কি হয়, বিটা 1 হার্ট রেট বাড়ায় আর M2 হার্ট রেট কমায়, দুটো অপোজ করে। তুই কি করলি? অ্যাট্রোপিন দিয়ে M2 টাকে বসিয়ে দিলি, তাহলে এলো হবে কি? আনঅপোজড অ্যাকশন। তাহলে আনঅপোজড অ্যাকশন যদি হয়, হার্ট রেট কি হবে? বেড়ে যাবে। তাহলে দেখ হার্ট রেট বেড়ে গেল, কিন্তু ব্লাড প্রেসার বাড়বে না অ্যাট্রোপিনে। কেন বাড়বে না?
বিকজ অফ রিফ্লেক্স অ্যাকশন। ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ও ব্লাড প্রেশারটাকে কমানোর চেষ্টা করবে। তাহলে ব্লাড প্রেশার কিন্তু মোটামুটি আনঅল্টার থাকবে আফটার গিভিং অ্যাট্রোপিন আফটার অ্যাসিটাইলকোলিন। ক্লিয়ার? এইবার দেখ কম্পিটিটিভ অ্যান্টাগনিজমে কি বললাম, যে কনসেন্ট্রেশন যার যত বেশি হবে সে আপার হ্যান্ড নেবে। এবার দেখ আমি এখানে 5 মাইক্রোগ্রাম দিয়েছিলাম, এ দেখ আমি অ্যাট্রোপিনকে ওভারকাম করার জন্য আমি 200 মাইক্রোগ্রাম দিলাম অ্যাসিটাইলকোলিন, 20 গুণ করে 40 গুণ বেশি কনসেন্ট্রেশন যখন দিলাম, ও কিন্তু অ্যাট্রোপিনের এফেক্টকে ওভারকাম করে গেল। তাহলে টেকনিক্যালি কি হওয়া উচিত, আবার বিপিটা ফল হওয়া উচিত, হার্ট রেট ফল হওয়া উচিত, উল্টো হয়ে গেল। প্রশ্ন হলো কেন? सोचो सोचो, सोचना प्रैक्टिस करो। মেমে দেখিস না? হ্যাঁ, ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। মাস্কারিক রিসেপ্টর তো ভাই ব্লক আছে, আগে তো অ্যাট্রোপিন মেরেই দিয়েছি, আমি ওভারকাম করার চেষ্টা করছি অ্যাসিটাইলকোলিন দিয়ে, কিন্তু তাহলে তো বিপি ফল হবে, তাহলে ওভারকাম হলে তো বিপি ফল হবে, হার্ট রেট ফল হবে, বেড়ে যাচ্ছে কেন? জানিস তোর অ্যান্সার। অ্যাসিটাইলকোলিন কোন রিসেপ্টরে কাজ করে? আবার আয়, মাস্কারিনিক আর নিকোটিনিক। নিকোটিনিক রিসেপ্টর কোথায় থাকে? অটোনমিক গ্যাংলিয়া। কি রিলিজ করে? অ্যাড্রিনালিন। সিম্প্যাথেটিক অটোনমিক গ্যাংলিয়া নিকোটিনিক রিসেপ্টর রয়েছে, কি রিলিজ করাবে? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন কি করবে? হার্ট রেট বাড়াবে, ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে। তাহলে এই যে ব্লাড প্রেশারটা হার্ট রেটটা বাড়লো, ইট ইজ নট ডিউ টু মাস্কারিনিক বাট নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন। সো দিস কার্ভ শোজ নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন। লিখে রাখো, এই হার্ট রেটটা বাড়ছে বিকজ অফ নিকোটিনিক অ্যাকশন। মাস্কারিনিক তো অ্যাট্রোপিন বন্ধ করে রেখেছে এখনো, ওটা খুলবে পরে আরো হায়ার কনসেন্ট্রেশনে, তার আগে তো নিকোটিনিক রিসেপ্টরটা ওপেন আছে, অ্যাসিটাইলকোলিন সেখানে ব্লক করে কাজ করবে। তাহলে দিস ইজ ডিউ টু নিকোটিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন। বোঝা গেল? অ্যান্সার দেওয়া যাবে? হ্যাঁ, জটিল না? কোনটা? ভেরি গুড কোশ্চেন she has asked, যে যে দেখো she has asked a very very nice question. she is asking that যে আমরা 5 মিলিগ্রাম যখন দিলাম তখন নিকোটিনিক অ্যাকশনটা হলো না কেন? ইয়েস, কারণ মাস্কারিনের উপর সিলেক্টিভিটি অ্যাসিটাইলকোলিনের বেশি আর নিকোটিনিকের উপর কম। তাহলে যখন অ্যাসিটাইলকোলিন কম কনসেন্ট্রেশনে থাকবে তখনও শুধু মাস্কারিনিককেই ধরতে পারবে, নিকোটিনিক অ্যাক্টিভেট করতে পারবে না। যখনও বেশি কনসেন্ট্রেশনে যাবে তখনও নিকোটিনিককে অ্যাক্টিভেট করে দেবে, তখন আর মাস্কারিনিক এফেক্ট থাকবে না, নিকোটিনিক উইল প্রিডমিনেন্ট। বোঝা গেল? ভেরি নাইস কোশ্চেন। এটা আলোচনা করছি না, এগুলো তো অলরেডি ডিসকাসড। তাহলে দেখো এখানে আরো ভালো করে দেখা যাচ্ছে, এটা তোমাদের পরীক্ষার কার্ভ। ওকে, দিস ইজ দ্য কার্ভ। অ্যাট্রোপিন 2 মাইক্রোগ্রাম দিলাম, ব্লাড প্রেশার ফল। কেন? আবার বলছি কেন? ডিউ টু মাস্কারিনিক অ্যাকশন ইন ব্লাড ভেসেল এন্ড হার্ট রেট। তারপর কি 50 দিলাম, দেখো আরো ম্যাসিভ ফল। তারপর আমি অ্যাট্রোপিন দিলাম, ব্লাড প্রেশার নরমাল হয়ে গেল। এবার অ্যাসিটাইলকোলিন সেম কনসেন্ট্রেশনে দিলাম, নো এফেক্ট। 50-50 নালিফাই করে দিচ্ছে একেবারে, কম্পিটিটিভ হচ্ছে। আরো অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বাড়ালাম, 5 মিলিগ্রাম দিলাম, তখন নিকোটিনিক অ্যাকশন বেড়ে গেল, আর মাস্কারিনিকে খেলা রইল না। মাস্কারিনিক স্টিল যদি ব্লকও থাকে, নিকোটিনিক অ্যাকশন উইল বি প্রিডমিনেন্ট। তাহলে কি হলো? সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলো, কারণ নিকোটিনিক অটোনমিক গ্যাংলিয়া থেকে অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন রিলিজ করে দিল, দ্যাট উইল ইনক্রিজ দ্য হার্ট রেট। পজিটিভ কোনোট্রপিক, আইনোট্রপিক এন্ড ব্রোমোট্রপিক এফেক্ট। ঠিক আছে?
এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাল সফটওয়্যার, ঠিক আছে? তো এইটা তোমাদের দেবে না, আমি যেহেতু চার্ট ওই সময় বানিয়েছিলাম তাই এইভাবে, এটা স্ক্রিনশট নেওয়া আমার কম্পিউটার থেকে। এই দেখো এখানে দেখাচ্ছে, এই দেখো এই দেখো এখানে অ্যানিমালটাকে দেখাচ্ছে, ঠিক আছে কম্পিউটারে। এখানে তুমি ড্রাগটাকে চুজ করতে পারবে, জেনে রাখো জাস্ট ফর ইউর ভিজুয়াল। এখানে তুমি ড্রাগ কি কি দেবে চুজ করতে পারবে। এখানে দেখো অ্যাসিটাইলকোলিন চুজ করেছি আমরা, কত ডোজে দিলে 200 মাইক্রোগ্রাম। দেওয়ার পর দেখো সঙ্গে সঙ্গে এই যে এফেক্ট চলে এলো। 5 দিলাম মাসকার্নিক অ্যাকশন, অ্যাট্রোপিন দিলাম 2000 কম্পিটিটিভ, দেন देयर इज 200, দেন নিকোটিন। এই আর কি, একই জিনিসকে বলা হয়েছে। এবার দেখো এই কার্ভটা, এটা এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কার্ভ ফর অ্যাড্রিনালিন, কার্ভ ফর অ্যাড্রিনালিন, এইটা তোমাদের আটকানো থাকবে, তোমাদের বলতে হবে এটা কিসের কার্ভ। সো দিস ইজ এ কার্ভ ফর অ্যাড্রিনালিন। ওকে, প্রশ্ন হলো কেন? দেখো অ্যাড্রিনালিন লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা। দেখো এই যে at low dose has predominantly beta 1 and beta 2 effect and vasodilatation, and at high dose alpha 1 effects become more pronounced, vasoconstriction। ঠিক আছে, মনে থাকবে? তাহলে অ্যাড্রিনালিনের হাই কনসেন্ট্রেশনের ডোজ কি হবে? আলফা 1, আর লোতে কি হবে? বিটা 1 বিটা 2। ওকে, তাহলে দেখো তুমি যখন অ্যাড্রিনালিন লো কনসেন্ট্রেশনে দিচ্ছ, দেখো একদম লো 0.1, তখন আর আলফা থাকছে না, শুধু বিটা 2। তাহলে বিটা 2 কি করবে? ব্লাড প্রেশার ফল। যখন তুমি হাই কনসেন্ট্রেশন দিচ্ছ 20, তখন দেখো আলফা অ্যাকশন এসে গেল, তাহলে আলফা কি করবে? ভ্যাসোকনস্ট্রিকশন, তাহলে ব্লাড প্রেশার বাড়তে থাকবে। বাড়তে বাড়তে দেখো ফেজ অফ অ্যাবজর্পশন, তাই না? এবারে ফেজ অফ এলিমিনেশন শুরু হলো, যে এলিমিনেশন হবে আস্তে 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 আলফা চলে যাচ্ছে, বিটা 2 এফেক্ট বেড়ে যাচ্ছে। বাড়তে 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 বিটা 2 যখন শুধু পড়ে থাকবে, তখন কি হবে? বিপি ফল, ফল বিলো দা বেস লাইন। এই কথাটা বলতে হবে যে স্যার হোয়াই ইট ইজ অ্যাড্রিনালিন, বিকজ দেয়ার ইজ ব্লাড প্রেশার রাইজ ইনিশিয়ালি, দেন দেয়ার ইজ ফল বিলো দা বেস লাইন, বিলো দা বেস লাইন। ওকে, next question হবে why? Because the increase is due to alpha action and below the baseline is fall due to beta 2 action of the adrenaline. So sir, this is a case of injection of adrenaline. হলো? নেক্সট কোশ্চেন হবে নরঅ্যাড্রিনালিনের সঙ্গে ডিফারেন্স কি। দেখো নরঅ্যাড্রিনালিন যখন তুমি দেবে ইনজেকশন, তখন কিন্তু বিলো দা বেসলাইন ফল আর হচ্ছে না। দেখো ওখানেও সেম হলো, আলফা অ্যাকশন, দেন আলফা অ্যাকশন কমছে, বিটা অ্যাকশন, বাট নো বিটা 2 অ্যাকশন। Noradrenaline has no beta 2 action. Okay, so there will be no fall below the baseline. এই কথাটা বলতে হবে, noradrenaline there is no fall below the baseline, adrenaline there is fall below the baseline. দেখো তাহলে কপি অফ কাইমোগ্রাফিক ট্রেসিং অফ মিন আর্টেরিয়াল বিপি অফ অ্যানাস্থেটাইজড ক্যাট, ইনজেকশন পেন্টোবারবিটল আইপি। যাই হোক, এটা তোমরা কাইমোগ্রাফিক ট্রেসিং কি তোমরা সেটাই এখনো জানো না। জানো কি কাইমোগ্রাফিক ট্রেসিং? এই ফিজিওলজিতে তোদের হয়েছে না? হ্যাঁ, বুঝেছিস তো? এই কার্ভটা আমরা পেলাম কোত্থেকে? এই কার্ভটা আমরা কাইমোগ্রাফিক ট্রেসিং থেকে পেয়েছি। অর্থাৎ ওই কাইমোগ্রাফের মধ্যে একটা সুতো দিয়ে আমরা অ্যানিমালের হার্টটাকে রেখেছি বা ব্লাড ভেসেলটাকে রেখেছি, রেখে ওইখানে ইনজেক্ট করেছি, তার যে ট্রেসিং এসছে এটা হচ্ছে সেইটা। রিক্টার স্কেলের মতন, ভূমিকম্পে রিক্টার স্কেল যেমন ট্রেসিং নেয়, তেমন হার্টের ব্লাড প্রেশারের এক একটা কম্পন এই ট্রেসিং এর এইভাবে উঠে আসবে। তাহলে আবারও বলছি, যদি কিছু মনে না থাকে এটুকু বলবি যে there is no fall of blood pressure below the baseline, so this is a case of noradrenaline. noradrenaline আর অ্যাড্রিনালিন, তাই তো? এই নরের মানে কি? নো মিথিলিন, নো মিথাইল। তো মিথাইলটা কি? তা নর কেন? নর অ্যাড্রিনালিন, নর কেন?
নডের মানে হচ্ছে, লিখে রাখ, নডের মানে হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন অনহি, ONHI, অনহি, ONHI রেডিক্যাল। তাহলে অ্যাড্রিনালিন যার নাইট্রোজেন রেডিক্যাল আছে সে হচ্ছে নর অ্যাড্রিনালিন। বোঝা গেল? অ্যাড্রিনালিন যার নাইট্রো রেডিক্যাল আছে সে হচ্ছে নর অ্যাড্রিনালিন। ওকে, এর বিটা 2 অ্যাকশন থাকবে না, তাই বেসলাইন পিলো ফল হবে না। তাহলে দেখো নরঅ্যাড্রিনালিনের আলফা অ্যাকশন, আলফা 1 আলফা 2 রাইজ ইন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এন্ড বিটা 1 সো রাইজ ইন কার্ডিয়াক আউটপুট, তাই না? তাহলে ব্লাড প্রেশার বাড়লো, পেরিফেরাল রেজিস্ট্যান্সও বাড়লো, কার্ডিয়াক আউটপুটও বাড়লো, ব্লাড প্রেশার বাড়লো। আর কি হলো? দেন দেয়ার ইজ ফল অফ কনসেন্ট্রেশন ডিউ টু ডিফিউশন এন্ড মেটাবলিজম আপটেক 2। তাহলে যত কনসেন্ট্রেশন পড়ছে আস্তে আস্তে ব্লাড প্রেশার আবার পড়ছে, পড়ে নরমাল হয়ে যায়। সো হোয়াই ইট ইজ, এটা তো বললাম, এটা এখন না, পরে ট্যাকিফাইল্যাক্সিস। আচ্ছা, এবার দেখো আইসোপ্রোটেনল। ওকে, না অ্যাড্রিনালিন হয়ে গেল, নরঅ্যাড্রিনালিন হয়ে গেল, এবার হচ্ছে আইসোপ্রোটেনল। আইসোপ্রোটেনলে কি আছে? শুধু বিটা অ্যাকশন, অনলি বিটা 1 বিটা 2, নো আলফা অ্যাকশন। তাহলে কি হবে? এই দেখ, অ্যাড্রিনালিনে কি হচ্ছে? ব্লাড সিস্টোলিক বাড়ছে, ডায়াস্টোলিক কমছে, বিটা 2 অ্যাকশন আছে। নরঅ্যাড্রিনালিনের সিস্টোলিকও বাড়ছে, ডায়াস্টোলিকও বাড়ছে, কোনো ফলের কেস নাই। আর আইসোপ্রোটেনল কি আলফা অ্যাকশনই নেই, শুধু বিটা 2, তাহলে কি হবে? শুধুই ফল হবে। ওকে, হার্ট রেট অ্যাড্রিনালিন এবং আইসোপ্রোনালিন দুই ক্ষেত্রেই বাড়বে, কিন্তু নরঅ্যাড্রিনালিনে কিন্তু হার্ট রেট কমবে, একটু হলেও কমবে। এই জন্য শক পেশেন্টদের অ্যাড্রিনালিন দিই না, নরঅ্যাড্রিনালিন ইনফিউশন দিই। শক পেশেন্ট যখন থাকবে, শক মানে কি? তার ব্লাড প্রেশার ফল করেছে, ফল যখন করবে তার সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়ে 120-30 চলে যাবে ট্যাকিকার্ডিয়া হয়ে, সেটাই তো শক। ব্লাড প্রেশার ফল হবে, তাহলে প্যারালালি সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়ে ট্যাকিকার্ডিয়া হবে 120-30 পালস রেট পেশেন্টের। তখন যদি তুমি তাকে অ্যাড্রিনালিন দাও তো পালস রেট আরো বেড়ে যাবে, 140-50 ছাড়িয়ে যাবে। কিন্তু তোমাকে তো ব্লাড প্রেশারও বাড়াতে হবে, কারণ হাইপোপারফিউশন হচ্ছে। দ্যাট ইজ শক, হাইপোপারফিউশন এন্ড ফল ইন বিপি। তাহলে আমাকে এমন একটা ড্রাগ দিতে হবে যেটা ব্লাড প্রেশারও বাড়াবে, পারফিউশন ঠিক করবে, কিন্তু হার্ট রেট বাড়াবে না, উল্টে কমাবে। সো অনলি চয়েস উই হ্যাভ ইজ নরঅ্যাড্রিনালিন। সো দ্যাটস ওয়াই নরঅ্যাড্রিনালিন ইজ ড্রাগ অফ চয়েস ইন কেস অফ শক, তাই তো? এক্সেপ্ট কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শকের ড্রাগ অফ চয়েস কি? ডোবুটামিন বা ডোপামিন। ওকে, মনে থাকবে? জটিল হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ফার্মাকোলজি জটিল জায়গায় চলে যাচ্ছে এবার। মনে থাকবে তো, না একটা ঘাড়ে আরেকটা চাপবে? হ্যাঁ, দেখ বারবার করে একই জিনিস বলছি, তাহলে এটা কি হবে? দেখ এটা কি হবে? হ্যাঁ, এটা কি হবে? অ্যাড্রিনালিন, তাই তো? এটা কি হবে? নরঅ্যাড্রিনালিন। ভেরি গুড। দেখ বেসলাইন ফল নেই। এটা কি হবে? এটা কি হবে? আইসোপ্রেনালিন। ভেরি গুড। আর কি হতে পারে? অ্যাসিটাইলকোলিন। ফল ইন বিপি। তুই তো জানিস না হার্ট রেট কত, এখানে হার্ট রেট তো শো করছে না চার্টে, তাই না? তাহলে এটা আইসোপ্রেনালিনও কারেক্ট, অ্যাসিটাইলকোলিনও কারেক্ট, দুই ক্ষেত্রেই ব্লাড প্রেশার ফল হবে। অ্যাসিটাইলকোলিন যদি হয় ডিউ টু মাসকারিনিক অ্যাকশন, আর যদি আইসোপ্রেনালিক হয় ডিউ টু অনলি বিটা অ্যাকশন। এর পরেরটা এখনই যাব না, ওটা আরো পরে, ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। তাহলে দেখ অ্যাড্রিনালিন কারেক্ট অ্যান্সার, যে নরঅ্যাড্রিনালিন কারেক্ট অ্যান্সার।
আবার ওইটাই দেখিয়েছি, দেখ ইনজেকশন দিচ্ছি এপিনেফ্রিন হাই ডোজ, কি হলো, ব্লাড প্রেশার বাড়লো। এখানে হার্ট রেটটা কেন কমলো? এটা তো করা উচিত হয়নি। হার্ট রেটটা কেন কমলো? এটা ভুল দিচ্ছে, রং, এটা ঠিক আছে। এরপর দেখ নরএপিনেফ্রিন দিলাম, এখানে দেখ বিলো দা বেসলাইন ফল নেই, দেখ এখানে কিন্তু বিলো দা বেসলাইন ফল, দেখেছিস তো, এখানে কিন্তু বিলো দা বেসলাইন ফল নেই, তাহলে এটা নরঅ্যাড্রিনালিন। এটা কি হলো, আইসোপ্রেনালিন, তাই না? বিটা 2 অ্যাকশনের জন্য বিপি পড়লো, আর বিটা 1 অ্যাকশনের জন্য হার্ট রেট বাড়লো, ঠিক আছে। অ্যাসিটাইলকোলিন, দেখ ব্লাড প্রেশার ফল হলো, হার্ট রেটও ফল হলো। হিস্টামিন, হিস্টামিনও কিন্তু ভ্যাসোডাইলেটর, ওয়ান অফ দ্য পোটেন্ট ভ্যাসোডাইলেটর ইন আওয়ার বডি, ওয়ান অফ দ্য মোস্ট পোটেন্ট ভ্যাসোডাইলেটরস ইন আওয়ার বডি। তাহলে হিস্টামিন কি করবে, ভ্যাসোডাইলেটেশন, সো ফল ইন বিপি। তাহলে পার্থক্য কি করে হবে অ্যাসিটাইলকোলিন আর হিস্টামিনে? হিস্টামিনে ফল ইন বিপি, বাট দ্যার ইজ টু বি রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, কারণ ওর কোনো হার্টের উপর অ্যাকশন নেই। আর অ্যাসিটাইলকোলিনের ক্ষেত্রে কি হবে, হার্ট রেটও পড়বে, ব্লাড প্রেশারও ফল করবে, তাই না? তাহলে দেখ এপিনেফ্রিন খুব লো ডোজ, শুধু বিটা অ্যাকশন, হাই ডোজ আলফা অ্যাকশন, দেন বিটা অ্যাকশন, দেন বিটা 2। নরএপিনেফ্রিন alpha action, beta 1 action, alpha 2, then slowly decreasing, no beta 2, so there is no fall below baseline, decrease in heart rate. Isoprenaline, decrease in blood pressure due to beta 2, increase in heart rate due to beta 1. Acetylcholine, decrease in BP and heart rate due to muscarinic action. Histamine, decrease in blood pressure but reflex tachycardia or increase in heart rate. ঠিক আছে? এটা দরকার নেই, এটা পোস্ট গ্রাজুয়েশন লেভেল, এটা ছেড়ে দে। অ্যাসিটাইলকোলিন, বিথানিকল, মিথাইলকল ডিফারেন্সিয়েশন তোরা এমনি করতে পারবি না, বাদ দে। এটাই বললাম যে দেখ ফল ইন বিপি তিনটেই হতে পারে, অ্যাসিটাইলকোলিনও হতে পারে, আইসোপ্রেনালিনও হতে পারে, হিস্টামিনও হতে পারে। হার্ট রেট না দেওয়া থাকলে বোঝা সম্ভব নয় কোনটা। ওকে, অনলি ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর ইজ হার্ট রেট। এইবারে কথা হচ্ছে যে আমরা যদি এইটা ছেড়ে দে, এবার এই পার্টটা পুরো ভুলে যা, এটা ছেড়ে দে, এবার শুধু এইটুকু পার্ট নিয়ে আয়। ধর একটা ফ্রেশ কেস, এখান থেকে নতুন একটা কেস ধর, যে একটা অ্যানিমালে আমরা আগে আলফা ব্লকার দিলাম, আগে আমরা আলফা ব্লকার দিলাম ফেনক্সিবেনজামিন, দেওয়ার পর যদি আমরা একটা অ্যাড্রিনালিন দিই, তাহলে কি আলফা অ্যাকশন হবে? আর হবে না, অনলি বিটা অ্যাকশন হবে। হলে কি হবে? ফল হবে। তাহলে নরমালি অ্যাড্রিনালিন যে ইনক্রিজ ইন ব্লাড প্রেশার করে, একটা আলফা ব্লকার ফেনক্সিবেনজামিন দেওয়ার পর যদি অ্যাড্রিনালিন দিই, তাহলে এর এফেক্টটা রিভার্স হয়ে যাচ্ছে না? এটাকে প্রথম আবিষ্কার করেছিলেন স্যার হেনলি ডেল 1906 সালে, এবং উনি নাম দিয়েছিলেন নিজের নামে, ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। তাহলে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল কি? We have to give an alpha blocker prior to a adrenaline. Then, because of the alpha blocking action of the phenoxybenjamin, there will be only beta action of adrenaline. So, as a result, there will be fall in blood pressure. So, this reversal of curve is first described by Sir Henry Dale in 1906 and named after him as the vasomotor reversal of Dale. কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নেই, ঠিক আছে তো? একটাই সিগনিফিকেন্স, টু গেট মার্কস ইন ইওর এক্সাম, ঠিক আছে তো? এই একটা কথা লিখে দিতে পারলে 10-এ 10 পেয়ে গেলি, ঠিক আছে তো? আবারও বলছি, পাস করাই হচ্ছে উদ্দেশ্য, তাই তো? শেখা পেখা পরে, আগে পাস কর, পাস করে বেরো, তাই তো? যারা বলবে এমবিবিএস 4.5 বছরে শিখে যাব, তারা হচ্ছে সমুদ্রের ধারে বালি ইয়েতে সি বিচে ঘুরছো, তোমরা জলে এখনো নামো নাই, বুঝেছিস? জলে এখনো নামিসনি। হ্যাঁ, আর আমি আর আমার হয়ে গেছে।
ভাইবার সিস্টেম জানিস তো? তোদের একটা ট্রিক বলে দিই, ট্রিক অন ক্যামেরা বলছি, এটা ট্রিক বলে দিই। ভাইবা দেখ একটা জিনিস ক্যালকুলেশন কর, সকাল 10টা থেকে এক্সাম শুরু হবে। শুধু তোদের বলে না, যে 2015 সাল থেকে টিচিং লাইনে আছি তো আমি, অনেক 10, 11 বছর, 12 বছর হতে চললো, এত বছর তাই দেখছি। দেখ তোদের কতজন স্টুডেন্ট? 150, 150। কতজন অ্যাপিয়ার করবে? 50 জন। কি ফাইনাল এক্সামে কতজন দেবে? গ্রুপ না, গ্রুপ তো সেটা অ্যাবসলিউটলি গ্রুপ হিসাবে টোটাল কত? 150 জন। তো গ্রুপ হিসাবে প্র্যাকটিক্যাল হবে না। কেন বলছি? কারণ এনএমসি রুলস আছে, একদিনে ইউ ক্যান টেক 30 স্টুডেন্টস ম্যাক্সিমাম। 30 হচ্ছে থ্রেশহোল্ড। তোর 250 যদি হয়, এখানে 250 প্ল্যান চলছে, মেডিকেল কলেজে 250 আছে, হ্যাঁ স্বাভাবিক, কলেজ গ্রো করবে, আরো ডেভেলপ হবে। তো দেখ প্ল্যান করলে তো সেটা এনএমসি সাবজেক্ট টু পারমিশন, আমি ধরে নিচ্ছি। নাও যদি হয় 30 জন যদি হয়, তাহলে তোর এক্সাম কত দিনে হবে? 8 দিন। 150 জন যদি হয় মিনিমাম 5 দিন, তাহলে এক এক দিনে কতজন হচ্ছে? 30 জন। সকালবেলা 10টায় ফার্মার খাতায় তোর প্র্যাকটিক্যালি যে এগুলো দেওয়া থাকবে লেখা শুরু করবি, কটা অবধি চলবে? মিনিমাম 11টা, 11:30 খাতাপত্র গুছিয়ে হলো, ভাইবা শুরু হবে, আমি ধরে নিচ্ছি 12টা, তার আগে হয় না, ঠিক আছে? তো খুব রেয়ার 11:30। কটা অবধি চলবে? 3টে, ম্যাক্স 4টে, তার মধ্যে লাঞ্চ ব্রেক আছে আধা ঘন্টা, তাহলে কতক্ষণ টাইম হলো? যদি 11টা থেকেও হয় তাহলে 12টা, 1টা, 2টো, 3, আর ওদিকে 1, 4 ঘন্টা সময়। কতজনের ভাইবা নিতে হবে? প্রত্যেকে 2টো করে টেবিল, তাই তো? তাহলে 4 ঘন্টা মানে কত হলো? 4 × 60, 240 ডিভাইডেড বাই 30। তাহলে তোর ইন্টারাকশন কতক্ষণ? 8 মিনিট। 2টো টেবিলে ভাগ কর, 4 মিনিট। তাহলে আমার সঙ্গে তোর ইন্টারাকশন কত? 4 মিনিট। তাহলে your target will be to invite maximum easy questions and kill the 4 minutes. It's a very strategic thing. Remember, গুরু মন্ত্র দিচ্ছি, রিমেম্বার, এমবিবিএস কেউ পাস করে না, এমবিবিএস পাস করানো হয়। একদম আমি বলছি, আমি যদি মনে করি তোকে ফার্মাতে এমন কোশ্চেন করবো, তুই একটা অ্যান্সার দিতে পারবি, এই লেভেলে কোশ্চেন নিয়ে যাওয়া যায়। You will be unable to give a single answer, I challenge you. কিন্তু সেটা কি টার্গেট? টার্গেট কি? টার্গেট হচ্ছে, আমরা বলি দেখ, এটা একদম এনএমসি গাইডলাইন বলছি আমি, অ্যাকচুয়ালি লোকে জানে না, আলোচনা করে না, আমি একদম এনএমসি গাইডলাইন বলছি। এনএমসি গাইডলাইন বলছে একজন এমবিবিএস স্টুডেন্টকে 3টে জিনিস জানতে হবে। 1, basic thing to know, what a student must know, what a student must know, what a student should know। অর্থাৎ তোমাকে জানতেই হবে, আর এটা জানলে ভালো, না জানলে পরে শিখে নেবে, জানলে ভালো। আরেকটা কি? এটা হচ্ছে বেস্ট টু নো অর গুড টু নো, মানে এটা জানলে ইউ হ্যাভ এ অনার্স। ওকে, তাহলে আমাদের টার্গেট কি হবে? আমাদের টার্গেট হবে অ্যাসেস করা যে হোয়াট দ্য স্টুডেন্ট মাস্ট নো। একটা স্টুডেন্ট হাফ লাইফ জানে কিনা। প্র্যাকটিক্যালে কোনোদিনও হাইফাই জিনিস পড়বি না, ওই 4 মিনিটে হাইফাই জিনিস জিজ্ঞেস করার জায়গা থাকে না, এক্সেপ্ট সাম এক্সেপশনাল 1জন 2জন ছাড়া। তো টার্গেট কি হবে? হাফ লাইফের অ্যান্সারটা দে, বায়োঅ্যাভেলেবিলিটি কাকে বলে অ্যান্সারটা দে, অ্যাড্রিনালিনের না অ্যাট্রোপিন না অ্যাসিটাইলকোলিন না নরঅ্যাড্রিনালিন, কোনটা কি, এটা সিলেকশনটা ঠিক কর, কেন তার এক্সপ্লেনেশন দে। একটা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন কি, তার টাইপ কি, এটুকু যেন সে বলতে পারে। কেউ যদি এগুলো খুব ভালো বলে, আমরা তার পরের লেভেলে যাই, অর্থাৎ অপশন বি তে যাব। তাহলে তুই যদি একটা বেসিক জিনিস জানিস, এনএমসি গাইডলাইন কিন্তু বলছে মেক দ্য স্টুডেন্ট পাস। অর্থাৎ তোকে অ্যাট্রোপিনটা জেনে বেরোতে হবে ফার্মাকোলজি থেকে, অ্যাসিটাইলকোলিনটা জেনে বেরোতে হবে, এসি ইনহিবিটরটা জেনে বেরোতে হবে ভাই,
ম্যালেরিয়ার ট্রিটমেন্টটা জেনে বেরোতে হবে। তুই সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসিসের ডায়াগনোসিস ট্রিটমেন্ট না করলেও চলবে, তোর অনেক সময় পড়ে আছে, ঠিক আছে? তো ফাইব্রয়েড অ্যাডিনোমা ট্রিটমেন্ট না বলতে পারলেও চলবে, that is not expected from you. If somebody can answer, very good, but we expect at least to tell the treatment of tuberculosis, treatment of malaria, treatment of hypertension, drug of choice for diabetes type 2, insulin. Okay, so what I am suggesting, read the basic things. এইটুকু যদি বলতে পারিস না, ওই 4 মিনিট পেরিয়ে চলে যায়, ওই 4 মিনিট পেরিয়ে চলে যায়। দেখবি যারা খুব ফার্স্ট ইয়ার হয়তো দেখেছিস, যারা খুব ভালো পরীক্ষা দেয় তাদের কিন্তু 4 মিনিটের বেশি সময় ভাইবা চলে, চলে কি না? যারা ভালো নম্বর পায় 80-90 ভাইবাতে অ্যাকচুয়ালি পায়, তাদের ভাইবাও অনেকক্ষণ ধরে চলে, কারণ দে কিপ অন অ্যান্সারিং এন্ড এক্সামিনার কিপ অন আস্কিং। Stage A, stage B, stage C. But your target should be not to achieve the stage C. Your target should be invite maximum questions and get it answers. কিভাবে অ্যানসার দিবি? তোকে এই কার্ভটা ধরা হলো, তুই যদি প্রথমেই বলে দিস যে this is a curve of adrenaline and this is alpha action, alpha 2 action, there beta 1 action, increase in blood pressure, then there is fall below baseline, beta 2 effect, so this is a case of adrenaline. হয়ে গেল, তোকে পরের কোশ্চেনে চলে যাবে, ঠিক আছে? তো হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যাড্রিনালিন, বল কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যাড্রিনালিন, হয়ে গেল। হাইপারটেনশন, আর ক্যান ইউ গিভ অ্যাড্রিনালিন ইন ইসকেমিক হার্ট ডিজিজ? তাহলে তোর অ্যানসারটা কি হলো? দেখ এখানে গন্ডগোল হয়ে গেল, কিন্তু ভাইবাটা গন্ডগোল হয়ে গেল, তুই যা জানিস ও তা জানে, ও তা জানে, কিন্তু তোর ভাইবাটা গন্ডগোল হয়ে গেল। তাহলে অ্যানসারটা কি হবে? হোয়াট ইজ দিস কার্ভ? দিস ইজ এ কার্ভ অফ অ্যাড্রিনালিন। স্টপ, ইনভাইট দ্য নেক্সট কোশ্চেন। Why it is adrenaline? Sir, because there is fall below the baseline. Stop. Why there is fall below the baseline? Sir, adrenaline has beta 2 action, and because of beta 2 action there will be fall below the baseline. বুঝতে পারলি? অর্থাৎ break your answer and invite the next question rather than যা আছিস উড়ে দাও, ওটা থিওরির জন্য কারেক্ট, রাইট? নট ফর দ্য ভাইবা। এটাই পাল্টে যাবে পোস্ট গ্রাজুয়েশন। পোস্ট গ্রাজুয়েশনে কিন্তু এন্টারলি ডিফারেন্ট, তখন তো 3 দিন ধরে ভাইবা হয়, সো ইউ হ্যাভ নো অপশন টু বাইপাস ইট, ঠিক আছে? কারণ ইন পোস্ট গ্রাজুয়েশন ইউ আর স্পেশালাইজিং আ সিঙ্গেল সাবজেক্ট এন্ড ইউ উইল বি দ্য অথরিটি। তুই এমনি করছিস মানে একটা সাবজেক্টে ইউ উইল বি দ্য অথরিটি। তোকে একটা কোশ্চেন আটকে গেল, লোকে সলভ করতে পারছে না অন্য স্ট্রিমে, তোকে জিজ্ঞেস করবে যে এইটার কি অ্যান্সার হবে, and your answer will be taken as valid. So এমডি যখন হবে তখন কিন্তু তোকে 2 দিন 3 দিন ধরে তখন তোর ভাইবা চলছে, তুই একা আর 5 জন এক্সামিনার, তখন খেলাটা আলাদা লেভেল, আর তখন এতগুলো সাবজেক্টও নাই, সুতরাং ওইখানে এই ট্র্যাক কাজে লাগবে না। কিন্তু এমবিবিএস যতদিন করছিস এইটা হচ্ছে বেস্ট অপশন। ক্যালকুলেট এন্ড ইউজ ইউর ব্রেন, ইনভাইট দ্য নেক্সট কোশ্চেন, ডোন্ট আটার এভরিথিং অর ভমিট এভরিথিং ইউ নো। Remember, MBBS Viva is not a place to show your knowledge. এই আইডিয়াটা নিয়ে পরীক্ষা দিতে ঢুকবি না। MBBS is not a practical, is not a game where you will show your knowledge. No, your target will be to invite maximum questions and to get maximum marks. অর্থাৎ তুই যখন বেরোবি টিচার ভাবে বাবা অনেক কোশ্চেন করেছে, ওকে 10-এ 8 দিবে। লাস্ট ট্যাকিফাইলাক্সিস। ট্যাকিফাইলাক্সিস দেখ, এফেড্রিন ট্যাকিফাইলাক্সিস করে কি হচ্ছে? ট্যাকিফাইলাক্সিস কি? যে after giving multiple dose in a short interval, some drugs develop tolerance, acute tolerance. Okay, so for example ephedrine. তাহলে এলো কি হলো? দেখ এফেড্রিন দিলাম, এই যে এফেক্ট কমছে, এফেক্ট কমছে, এফেক্ট কমছে। সো দিস ইজ এ কেস অফ ট্যাকিফাইলাক্সিস। এই যে এক্সপেরিমেন্টেও তাই এফেড্রিন দিচ্ছে আমরা, দেখ অ্যাকশন ক্রমশ কমে যাচ্ছে। ডোজ সেম রাখলেও 200 এফেক্ট কমছে।